শেখ হাসিনার পতন। সেনাবাহিনীর সেই বৈঠক থেকে পরিস্থিতি বদলে যায় যেভাবে। অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন সার্জিস আলম। দফায় দফায় পতাকা বৈঠক, ৫ ভারতীয় অনুপ্রবেশকারীকে ফেরত দেয়নি বিজিবি। ধানমন্ডিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। শেখ হাসিনার পতন। ৩ আগস্ট সেনাবাহিনীর বৈঠক। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী সেনাবাহিনী নিয়োগ করার পর আন্দোলনের পরিস্থিতি মূল্যায়ন ও ফিডব্যাক নিতে গত ৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদরে বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। দেশের অন্যান্য ফরমেশনের কর্মকর্তারাও ভার্চুয়ালি ওই মতবিনিময় সভায় যুক্ত ছিলেন। মতবিনিময়কালে অনেকেই এ আন্দোলন দমনে যে কোনো নেতিবাচক ভূমিকা সেনাবাহিনীর জন্য বদনাম বয়ে আনবে বলে মত প্রকাশ করেন। সেনাপ্রধান সামরিক কর্মকর্তাদের মনোভাবের কথা উপলব্ধি করে সিদ্ধান্ত নেন, যে কোনো উস্কানিতেও সেনাবাহিনী আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করবে না। শুধু তাই নয়, শিক্ষার্থীদের মিছিলকে সেনাসদস্যরা কোনো ধরনের প্রতিহত কিংবা বাধা দেবে না। মিছিল চলাকালে সেনাসদস্যরা বরং সরে গিয়ে জায়গা করে দেবে। এ খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন আন্দোলনের মোড়ই ঘুরে যায়। খুব দ্রুত পট পরিবর্তন হতে থাকে। ওই দিনের বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রায় আধা ঘণ্টার একটি উদ্বোধনী বক্তব্য দেন, যেখানে তিনি ব্যাখ্যা করেন কেন সেনাবাহিনীকে সরকারের নির্দেশনা অনুযায়ী সিভিল প্রশাসনের সহায়তায় নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে তাহলে তারা সেই আদেশ মানতে বাধ্য। তবে তিনি যোগ করেন, তার সেনারা কাউকে হত্যা করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কতগুলো গুলি এবং ফাঁকা গুলি চালানো হয়েছে, তার পরিসংখ্যানও তিনি বৈঠকে তুলে ধরেন। কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন, আমাদের দেশে ১৯৭০ সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি। তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। বক্তব্য শেষে সেনাপ্রধান বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা শোনানোর জন্য আমন্ত্রণ জানান। ব্রিগেডিয়ার জেনারেল এবং এর চেয়ে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা হাত তুললেও সেনাপ্রধান তাদের নিরুৎসাহিত করেন এবং তরুণ কর্মকর্তাদের কথা শোনার প্রতি জোর দেন। সেদিন ৬ থেকে ৭ জন কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা শোনান। রাজশাহীর একজন নারী সেনা কর্মকর্তা বাংলায় একটি আবেগপূর্ণ বক্তৃতা পাঠ করে বলেন, দেশের সব মাকে মৃত্যু স্পর্শ করেছে এবং সব মা কাঁদছেন। তিনি মীর মুগ্ধর প্রতিবেশী ছিলেন, যে মুগ্ধ ঢাকার উত্তরায় আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করার সময় নিহত হন। নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনায় শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন। তিনি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেনাপ্রধান তার সঙ্গে একমত পোষণ করেন। ঢাকার মোহাম্মদপুরের একটি গুলির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ক্যাপ্টেন বর্ণনা করেন যে কিভাবে কর্তব্যরত সেনা সদস্যদের জনতা ঘিরে ধরেছিল এবং তাদের নিজেদের নিরাপত্তার জন্য গুলি চালাতে হয়েছিল। তিনি বলেন, আমি আমার নিজের পরিবারের সদস্যদের থেকে, আমার বন্ধুদের থেকে এবং আমার প্রিয়জনদের থেকে সমালোচনার শিকার হয়েছিলাম। তারা ভিডিওটি দেখেছিলেন। আমার ঘনিষ্ঠ আত্মীয়দের সমালোচনার পরে আমি হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। দুপুর ২টা ৪০ মধ্যবিরতি দেওয়া হয়। ধারণা করা হয়েছিল বিরতির পর আরও কর্মকর্তারা কথা বলবেন। সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনাসদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন ৫ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। চট্টগ্রামের আরেক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করার পরামর্শ দেন। এছাড়া ৪ আগস্ট আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে রাওয়া ক্লাবে। সেদিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি একযোগে সংহতি প্রকাশ করেন। এ খবর দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এটিও সেদিন সেনাবাহিনীতে কর্মরত সব শ্রেণীর সদস্যদের কাছে দেশ ও জনগণের পাশে দাঁড়ানোর জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছিল। বিক্ষোভকারীদের উপর সেনাবাহিনী গুলি করবে না, শেখ হাসিনা এ সিদ্ধান্তে খুশি হতে পারেননি। তিনি চেয়েছিলেন পুলিশের পাশাপাশি সেনাসদস্যরাও আন্দোলন দমনে যা কিছু প্রয়োজন তাই করবে। তাতে আরও বেশি রক্তপাত হতো। এ কথা বিবেচনা করে সেনাপ্রধান শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাদের অপারগতার কথা জানিয়ে দেন। এভাবেই সেনাবাহিনী সেদিন শেখ হাসিনা ও তার সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ভুলত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও ছাত্রসমাজ চাপে রাখবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম।
মঙ্গলবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন আন্দোলনে আহত ১৪০ জনের শারীরিক অবস্থা দেখার পর একথা বলেন তিনি। তিনি বলেন, যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল তখন আমরা তাদের চাপের মধ্যে রেখেছিলাম। একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারকেও চাপের মধ্যে রাখব। তাদের যে কাজগুলো করা উচিত সেগুলো না করলে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। সেটি বাস্তবায়নে চাপ প্রয়োগ করব। আন্দোলনে আহতরা এখনও পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না অভিযোগ করে এ সময় সার্জিস আলম বলেন, লাল ফিতার দৌরাত্ম্য ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহত ছাত্রদের সরকারি সহায়তায় বিলম্ব হচ্ছে। বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সহায়তার ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দেবে। তারা কোনো টাকায় হাত দেবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এদিন আহতদের খোঁজখবর নেন। স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সুস্থ করতে সরকার সব ধরনের চেষ্টা করছে। চিকিৎসকরা রোগীদের ভালোভাবে সেবাদান করছেন। সব হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সহায়তা করা হবে। এ সময় এমএইচ গ্লোবাল গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান মোস্তাফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের আর্থিক সহায়তা দেয়। গ্রুপের চেয়ারম্যান জহিরুল ইসলাম আহতদের হাতে চেক তুলে দেন। এদিন বিকালে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশে আহতদের পূর্ণাঙ্গ তালিকা করা হচ্ছে। আহত ছাত্রদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ পাঠানো হবে। এ সময় ধর্ম উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান শায়েখ আহমাদুল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের হাতে ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘাতে ৬৫০র বেশি প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন কয়েক হাজার ব্যক্তি। এর মধ্যে গুরুতর আহত সহস্রাধিক ব্যক্তি এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া ৫ ভারতীয় জেলেকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। একাধিক পতাকা বৈঠক সত্ত্বেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর, বিএসএফ, অনুরোধে সায় দেয়নি বিজিবি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি ভূখণ্ডের জলসীমায় ভুলক্রমে নৌকাসহ ৫ ভারতীয় মাঝি ঢুকে পড়ে। পরে বিএসএফ দাবি করে, গত ১৭ আগস্ট রাতে মালদার নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা গবাদি পশু উদ্ধারের জন্য তাদের নিয়োগ করা হয়েছিল। কিন্তু নদীর পানি বৃদ্ধি এবং ঢেউয়ের তীব্রতার কারণে তারা বাংলাদেশের দিকে ভেসে যায়। পরে বিজিবি তাদের আটক করে। পথ ভুলে বাংলাদেশে ঢুকে পড়া এসব ভারতীয়কে ফেরত দিতে অস্বীকার করেছে বিজিবি। বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন বিএসএফের শীর্ষ কর্মকর্তারা। এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা। আটককৃত এসব মাঝিকে ছাড়িয়ে নিতে বিজিবির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের সদর দপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু বিজিবির জওয়ানরা তাদের ছাড়তে অস্বীকৃতি জানায়। এরপর পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। কিন্তু এরপরও বিজিবি তাদের ছাড়েনি। আটক ভারতীয়দের পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছে বিজিবি। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি একে আর্য হিন্দুস্তান টাইমসকে কাছে বিষয়টি স্বীকার করে বলেছেন, পরবর্তীতে কয়েক দফা পতাকা বৈঠক হয়। দুই দেশের বাহিনীর মধ্যে ভালো সম্পর্কের কথা বিবেচনা করে তাদের ছেড়ে দিতে বলা হয়। কিন্তু বিজিবি আমাদের কাছে মাঝিদের হস্তান্তর করতে অপারগতা জানায়। ভুলক্রমে বাংলাদেশে প্রবেশ করা আমাদের মাঝিদের এবারই প্রথমবারের মতো ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে বিজিবি। ধানমন্ডিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট। রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বুধবার সকাল ১০টার সময় আগুন লাগার ঘটনা ঘটে। বেলা ১১টায় আগুন নিয়ন্ত্রণ আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টা ধানমন্ডি ৫ নম্বরে ১২তলা ভবনের ৮ তলায় আগুন লাগার খবর পেয়েছি। এরপর ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।